ভুল জায়গায় ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করায় ক্ষোভ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। তিনি বলেন, দুর্যোগকালীন আশ্রয়কেন্দ্র যেন নতুন দুর্যোগের কারণ না হয়। সকালে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার একটি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সরকারের উন্নয়ন প্রকল্পগুলো যেন জনগণের প্রকৃত উপকারে আসে তা নিশ্চিত করতে হবে, না হলে দুর্যোগের সময় নিরাপদ আশ্রয়গুলো নতুন দুর্যোগের কারণ হয়ে দাঁড়াবে। ভুল জায়গায় আশ্রয়কেন্দ্র নির্মাণ নিয়ে ক্ষোভ জানান উপদেষ্টা। ক্রিয়ামান সাইক্লোন শেল্টারগুলো দেখতে আসছি, এগুলি যথাযথভাবে তৈরি হয়েছে কিনা এবং এইটার ব্যবহার উপযোগিতাটাও আমরা দেখলাম, নিরূপণ করলাম। স্থানীয় অধিবাসীদের সাথেও কথা বলেছি, তারা এইটা ব্যবহার করবে। এটা মাদ্রাসার তত্ত্বাবধানে এখানে থাকবে আর এলাকাবাসী সবাই এটার উপকারভোগী হবে। দুর্যোগের সময় শেল্টার হিসেবে থাকবে আর দুর্যোগ পরবর্তীকালে এটা কমিউনিটি সার্ভিসের জন্য এখানে সবাই ব্যবহার করতে পারবে। রাষ্ট্র নির্বাচনে দ্বিতীয় দফার ষষ্ঠ দিনে শুক্রবার প্রচারণা শুরু হয় জুম্মার নামাজ শেষে। কেন্দ্রীয় জামে মসজিদে হাজারো শিক্ষার্থী নামাজ শেষে প্রচারণায় অংশ নেন। এতে প্রার্থীরাও একে অন্যের সাথে কুশল বিনিময় এবং কোলাকুলি করে সৌহার্দ্য বজায় রেখেছেন। দুপুরে নামাজের পর জমজমাট প্রচারণা দেখা যায় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে। এ সময় উপাচার্যের কাছে জানতে চাওয়া হয়, নির্বাচন সম্পন্ন হতে আর কোনো শঙ্কা রয়েছে কিনা। জবাবে তিনি বলেন, আপাতত 16 অক্টোবর নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। একটি গোষ্ঠী এতদিন পিআর পদ্ধতি নিয়ে লাফালাফি করেছে, এখন সেখান থেকে সরে এসে গণভোটের দাবি তুলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে, এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। আজ মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত শ্রমিক সমাবেশ ও ৩১ দফা কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। মীর শরফত আলী সপু বলেন, ভোটে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে শ্রমিকদের ন্যায্য দাবি সবার আগে পূরণ করা হবে। বিএনপি সব সময় শ্রমজীবী মানুষের পাশে আছে এবং থাকবে। পিয়ার করে সারা জীবন চিৎকার করলো, পিয়ারের থেকে সরে গিয়ে এখন তারা আসছে কি গণভোট, জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে। এটা কোনো কথা হইলো? আমাদের গরিব দেশ, একটা নির্বাচন করতে গেলে কত ব্যয়বহুল, হাজার হাজার কোটি টাকার ব্যাপার। আরেকটা নির্বাচন হবে, এরপর আবার জাতীয় নির্বাচন। তার উদ্দেশ্য নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান বলেছেন, অবাধ সুষ্ঠু জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে জাতীয় নির্বাচনের মাধ্যমে যদি একটি জনগণের সরকার গঠন করা হয়, এরপরে যদি কোনো অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়, তাহলে সেই সকল উপদেষ্টাদেরকে দেশের প্রচলিত আইনের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করা হবে। দুপুরে মাদারীপুর শহরের চরমুগুরিয়া বন্দর এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া রাষ্ট্র সংস্কার ৩১ দফার লিফলেট জনগণের মধ্যে বিতরণকালে এসব কথা বলেন। মাধ্যমে যদি একটা সরকার গঠন হয়, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের কেউ যদি দুর্নীতিতে নিমজ্জিত হয় কিংবা অভিযুক্ত প্রমাণ হয়, তাহলে আইনের আয়তায় এনে তাদেরকে যে ব্যবস্থা করা হয় সেটা করা হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে জুলাই সনদের ভিত্তিতে এবং পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ হয়েছে। সকালে রাজশাহী নগরীর গণকপাড়ায় বিক্ষোভ শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। নগরীর আলুপট্টি মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে গণকপাড়া মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এ সময় রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমির আবু মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে ও মহানগরী জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল এবং সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকারের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমির ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল সহ আরো অনেকে। দিনাজপুরের পার্বতীপুরে নিয়ম বহির্ভূতভাবে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ছুটি দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রাজিবুল আলম স্বাক্ষরিত এক স্মারকে শারদীয় দুর্গোৎসব, বিজয়া দশমী ও ফাতেহ-ই ইয়াজদম উপলক্ষে সকল মাধ্যমিক বিদ্যালয়ে ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত পরীক্ষা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এরপর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে ৮ অক্টোবর হতে প্রতিটি বিদ্যালয়ের ক্লাস শুরুর নির্দেশ দেওয়া হলেও তা মানা হয়নি। এদিকে নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিরাজুল ইসলাম। সাভার থেকে বিদেশে পাচারকালে মূল্যবান কোষ্টি পাথরের তৈরি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ। এ সময় চোরা চালানের সাথে জড়িত দেলোয়ার হোসেন নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ধারণা করছে ১৬৫ কেজি ওজনের কোষ্টি পাথরের মূর্তিটির মূল্য প্রায় ১,২০,০০,০০০ টাকা হতে পারে। সকালে অতিরিক্ত পুলিশ সুপার সাভার সার্কেল শাহিনুর কবির সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার সাভারের হেমায়েতপুর এলাকায় মূল্যবান কোষ্টি পাথরের মূর্তি বিদেশে চোরাচালান হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরা কারবারিকে মূর্তিসহ গ্রেফতার করে। মানে তার কাছে মূল্য ধরা হয়েছে ১,২০,০০,০০০ টাকা এবং সেটা হাত বদল করে করে ১০ কোটি পর্যন্ত টাকা উঠতে পারে। তো আমাদের ধারণা, তো আমরা এর পিছনে আর কে কে রয়েছে সে তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করছি। এখন পর্যন্ত একজন গ্রেপ্তার রয়েছে দেলোয়ার। ঢাকার কেরানীগঞ্জে অটো চালক বাচ্চু হত্যা ও অটো ছিনতাইয়ের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি পুলিশ। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত অটোর ৪টি ব্যাটারি। এর আগে গত মঙ্গলবার কেরানীগঞ্জ মডেল থানার রোহিতপুর ইউনিয়নের কাশবনে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পাওয়া যায়। পরে জানা যায় নিহত ব্যক্তি একই ইউনিয়নের ছাতিরচর গ্রামের অটো চালক বাচ্চু মিয়া। ঘটনার পর জেলা গোয়েন্দা শাখা দক্ষিণ তদন্তে নামে এবং অভিযান চালিয়ে মডেল থানার পুরাতন সোনাকান্দা, দক্ষিণ কেরানীগঞ্জ ও মুন্সিগঞ্জের সিরাজদি খান এলাকা থেকে হৃদয়, মাহমুদুল ইসলাম হাসান, শাহেদ ও নুরুল ইসলাম নামে ৪ জনকে গ্রেফতার করে। রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের। সেই সাথে আহত হয়েছেন আরও এক অধ্যাপক। পুলিশ জানায় সকালে রাজশাহীর পবা উপজেলার নওহাটা এলাকায় নওগাঁ রাজশাহী মহাসড়কের আনসার ক্যাম্পের পাশে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় কোনো এক যানবাহন। সেটি দেখা যায়নি। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেলে পাঠায়। তবে পুলিশের ধারণা মোটর বাইকের সামনে চাকার নাট খুলে এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে। রাজশাহী মেডিকেলে নেবার পর জানা যায় আহত ২ জন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক শ্রী শিব শঙ্কর রায় এবং দর্শন বিভাগের অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান। চট্টগ্রামে লাগাতার বৃষ্টি আর দুর্গাপূজার ছুটিতে আমদানি ও সরবরাহে বিঘ্ন ঘটায় বেড়েছে সবজির দাম। কয়েকদিনের ব্যবধানে কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে অধিকাংশ সবজির মূল্য। বহদ্দারহাট, চকবাজার ও কাজির দেউরির কাঁচা বাজারে টমেটো ১২০ থেকে ২০০ টাকা, বেগুন ৮০ থেকে ১০০ আর কাঁচামরিচ কেজি প্রতি ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। ধনেপাতা এখনও ৩০০ টাকা কেজি। পাশাপাশি ডিম ও মুরগির দামও বেড়েছে। বিক্রেতাদের দাবি শীতকালীন সবজি পুরোপুরি বাজারে না আসায় দাম কিছুটা বেশি। তবে সরবরাহ স্বাভাবিক হলে বাজারে স্থিতি ফিরবে। ময়মনসিংহে তারুণ্যের উৎসব উপলক্ষে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনায় শিক্ষিত তরুণ কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। সকালে বিনা সেমিনার কক্ষে কৃষি ও খাদ্যদ্রব্য প্রক্রিয়াকরণ এবং পণ্য রপ্তানি বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনার মহাপরিচালক ডক্টর শরীফুল হক ভূঁইয়া। বিনা পরিচালক ডক্টর মোহাম্মদ আজিজুল হকের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলজারুল আজিজ, বিনার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর লুৎফুর রহমান মোল্লা, প্রকল্প পরিচালক ডক্টর মাহবুবুল আলম তরফদার। ইলিশের উৎপাদন বাড়াতে সারা দেশে সরকার ঘোষিত ২২ দিনের মাছ ধরায় নিষেধাজ্ঞা চলছে। এতে থমকে গেছে জেলে পল্লীর প্রাণ চাঞ্চল্য। নিষেধাজ্ঞার এই সময়ে জেলেরা অলস সময় কাটালেও কেউ কেউ ব্যস্ত হয়ে পড়েছেন জাল ও নৌকা মেরামতে। আবার কেউ বেকার সময় কাটাচ্ছেন ঘরে বসে, অনিশ্চয়তায় রয়েছেন পরবর্তী দিনগুলো নিয়ে।
প্রতিনিধি শাহাবুদ্দিন হাওলাদারের রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। ভোলার সবচেয়ে বড় মাছঘাট সামরাজঘাটে গিয়ে দেখা যায় সরকারের দেয়া 22 দিনের নিষেধাজ্ঞায় জেলেরা কেউ জাল সেলাই করছেন, কেউ বা নৌকা মেরামতের কাজে ব্যস্ত। কারণ নিষেধাজ্ঞা শেষে আবার কাঙ্ক্ষিত ইলিশ শিকারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা। সরকারি যে অনুদান চালপাত এগুলো মনে করেন অরিজিনাল যারা জেলে তারা পায় না, ওই তর থেকে নেতা তারা বাগুইয়া যারা রাজনীতির লোক সম্পৃক্ত তারাই সুবিধাটা ভোগ করে। 6 মাস জাল বাইয়ে টাকা পাইছি 12,000 টাকা, এ দিয়ে তো সংসার তো ভালো কথা, সার খরচাই হয় নাই, উল্টাই এই কর্ম করি আরো দেনা করা লাগছে। চরফ্যাশন উপজেলায় মোট 44,318 জন নিবন্ধিত জেলে থাকলেও 25 কেজি করে ভিজিএফ চালের আওতায় রয়েছে 35,386 জন জেলে। তবে জেলেদের অভিযোগ, নিষেধাজ্ঞার সময় জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ এর চাল সঠিকভাবে বিতরণ করা হয় না। নদীতে যে মাছ পরে মালিকের দিয়া দোয়ানদারের দিয়ে আমরা কিছুই ঘরে নিতেই না। এই যে সরকার যে অনুদান দাম করে দেয় এটা আমরা কিছুই পাই না। বর্ষা শেষ করে দুলিয়া শেষ করে বর্ষাতে কিন্তু আমরা কাম জানি, এটা আমরা সাগরি ফুরে থাকি। 6 মাস জাল বাইসা করছি, এই বাজনিকা অভিযান দিছে, এখন আমরা অভিযানের জন্য তরে উঠতে গেছি, উঠটা জাল ফাল সিলাইতে আসি, 8-10 দিন লাগবে জাল সিলাইতে। জালটাল সিলার পরে আমরা থাকার পর্ব বেকার। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জানান, ইতিমধ্যেই 25 কেজি করে ভিজিএফ চাল বিতরণ শুরু হয়েছে। আগামী 12 অক্টোবরের মধ্যেই এই কার্যক্রম শেষ হবে। আমরা এই ভিজিএফ বিতরণের ক্ষেত্রে আমাদের যারা আছেন প্রশাসক, চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান এবং ইউপি সচিব, তাদেরকে কঠোর নির্দেশনা আছে যেন প্রকৃত মৎস্যজীবী এই ভিজিএফ থেকে কোনোভাবেই বাদ না যায়। আমরা এটা কঠোরভাবে মনিটরিং করব। গত 3 অক্টোবর রাত 12টায় জারি হওয়া 22 দিনের এই নিষেধাজ্ঞা থাকবে 25 অক্টোবর রাত 12টা পর্যন্ত। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। গাইবান্ধার সাদুল্লাপুরে 2 পরিবারের মধ্যে সংঘর্ষ হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গঙ্গা নারায়ণপুর গ্রামে। এই ঘটনায় ভুক্তভোগী চাচি ফাতেমা বেগম সহ অপর আর এক নারীকে পিটিয়ে গুরুতর আহত করেছে অভিযুক্ত যুবক সজীব সরকারের পরিবারের সদস্যরা। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। এই ঘটনায় সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার জানান, নিরাপত্তাহীনতায় ভোগায় ফাতেমা বেগম বাদী হয়ে অভিযুক্ত যুবক সহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। চট্টগ্রামের 16টি সংসদীয় আসনের মধ্যে 15 আসনের 71টি ভোটকেন্দ্র নিয়ে আপত্তির শুনানি সম্পন্ন হয়েছে। গতকাল দিনব্যাপী চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে এই শুনানি অনুষ্ঠিত হয়। নির্বাচন কর্মকর্তারা জানান, আপাতত কোনো ভোটকেন্দ্র পরিবর্তন বা বহালের সিদ্ধান্ত হয়নি। আপত্তিকৃত কেন্দ্রগুলো সরেজমিনে পরিদর্শন করে যাচাই বাছাইয়ের পর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা বশির আহমেদ জানান, শুনানিতে উভয় পক্ষের বক্তব্য শোনা হয়েছে এবং যাচাই শেষে আগামী 20 অক্টোবরের মধ্যে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে। দীর্ঘ 2 দশকের ভোগান্তির অবসান ঘটিয়ে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের প্রেসিডেন্ট বাড়ি থেকে দপ্তরি বাড়ি পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি অবশেষে আধুনিকভাবে নির্মাণ করা হয়েছে। প্রায় 3 কিলোমিটার 90 মিটার দীর্ঘ এই সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির তত্ত্বাবধানে সম্পূর্ণ নতুনভাবে মেরামত ও পাকা করা হয়। ইতিমধ্যেই সড়কটির কাজ সরজমিনে পরিদর্শন করেছেন শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক, এলজিইডি নির্বাহী প্রকৌশলী, গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা। গোসাইরহাট এবং পার্শ্ববর্তী কালকিনি উপজেলার হাজার হাজার মানুষ এই সড়কের সুফল পাচ্ছেন। এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়, প্রকল্প সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী। দীর্ঘদিনের এই রাস্তাটি খুব বেহাল অবস্থা ছিল, প্রচুর ভাঙা ছিল, মানে মাল সামান গাড়ি দিয়ে যাইতে অনেক কষ্ট হইতো, খালি গাড়ি চালা। ঠিকাদার ভালো কাজ করছে, ট্রাক যাইতে পারবো, বাস যাইতে পারবো, হাজার হাজার লোক প্রতিদিন এটা নিয়মিত চলাফেরা করতে পারবো, উপকারিত হইতেছে এলাকার লোকজনের। পরিবেশ ও স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামে কৃষকদের নিয়ে পেস্ট কন্ট্রোল বিষয়ক সচেতনতামূলক সভা হয়েছে। ওমর গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্থানীয় কৃষক মজনু মোল্লা। অনুষ্ঠানে বক্তব্য দেন উপসহকারী কৃষি কর্মকর্তা সুফল কুমার বিশ্বাস, আশরাফুল আলম ও ওমর গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ওমর আলী।
বাগেরহাটে উদযাপিত হয়েছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস 2025। সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি র্যালি শুরু হয়ে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানের আয়োজনে এডিডি ইন্টারন্যাশনাল। প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার প্রদীপ কুমার বক্সি এবং বিশেষ অতিথি ছিলেন প্রেস ক্লাব সভাপতি কামরুজ্জামান। জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে বিশাল গণমিছিল করেছে গাজীপুর মহানগর জামায়াত ইসলামী। সকালে টঙ্গীর শালিকচূড়া এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে স্টেশন রোডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন, অধ্যাপক ডক্টর হাফিজুর রহমান, নায়েবে আমির খায়রুল হাসান, হোসেন আলী, সালাউদ্দিন আইয়ুবী, মহানগর সেক্রেটারি আ.শ.ম ফারুক সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামে ব্যবসায়ী ও শিল্পপতিদের নিয়ে 5 দফা গণদাবি আদায়ের লক্ষ্যে মতবিনিময় সভা হয়েছে। আজ নগরীর বাংলাদেশ জামায়াত ইসলামী কার্যালয়স্থ মিলনায়তনে এই সভার আয়োজন করে চট্টগ্রাম মহানগর জামায়াত। সভায় সভাপতিত্ব করেন পরিবেশবিদ মোহাম্মদ নজরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন ডাক্তার AKM ফজলুল হক। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন, অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি সহ ব্যবসায়ী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। রাজধানীর ধোলাইপাড় দনিয়াতে বিএনপির আয়োজিত শান্তি শৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব হাজী তানভীর আহমেদ রবিন। তিনি বলেন, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিলে এই এলাকায় দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে সম্মিলিতভাবে উন্নয়ন কাজ করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী মোহাম্মদ নাসির উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজী মোহাম্মদ জুম্মন মিয়া। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত 31 দফা কর্মসূচি বাস্তবায়নে গাজীপুরের শ্রীপুরে লিফলেট বিতরণ করা হয়েছে। ঢাকা জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্য শাখার সভাপতি ও সাবেক ছাত্রনেতা গোলাম সাব্বির আলী পারভেজের নেতৃত্বে উপজেলার প্রহ্লাদপুর এবং রাজবাড়ী ইউনিয়নের বিভিন্ন বাজারে ব্যবসায়ী এবং সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণ কর্মসূচিতে বিএনপির কয়েকশো নেতাকর্মী অংশগ্রহণ করেন। গাজীপুরের কালিয়াকৈরে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার আলোকে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিকল্পে কর্মী সমাবেশ হয়েছে। উপজেলার 1 নং ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এই কর্মী সমাবেশ হয়। ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজের সঞ্চালনায় ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। আজ নাগরপুর উপজেলা থেকে বিশাল মোটরসাইকেলের বহর নিয়ে দেলদুয়ার উপজেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও ভোটারদের সাথে কুশল বিনিময় করেন বিএনপি নেতা মাইনুল আলম খান কনক। এ সময় দেলদুয়ার বিএনপির সভাপতি আব্দুল আজিজ খান চাংখা সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দিনাজপুর 5 পার্বতীপুরে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবুর বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা হয়েছে। পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে শোভাযাত্রাটি বের হয়ে উপজেলার মনমথপুর, মমিনপুর, মোস্তফাপুর ও হাবড়া ইউনিয়ন প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এ সময় উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কামরুল হুদা শান্তু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী নওয়াজ পারভেজ শোভন সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাসপুর ইউনিয়নে কয়েক শতাধিক সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ বিএনপিতে যোগদান করেছেন। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন। এখলাসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুয়েল পাটোয়ারির সভাপতিত্বে উপজেলা ছাত্র দলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারির সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির নেতা আলমগীর সরকার, বলারামপুর গোস্বামী সহ আরও অনেকে। নড়াইলে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সম্পর্কে জেলা তথ্য অফিস ও সিভিল সার্জন অফিসের আয়োজনে গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণে কর্মশালা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাক্তার আব্দুর রশিদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়না, নড়াইল প্রেস ক্লাবের সভাপতি SM আব্দুল হক, গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক নাসিমা খাতুন সহ গণমাধ্যম কর্মীরা। রংপুরের বদরগঞ্জ উপজেলার লালদিঘি এলাকায় প্রভাব খাটিয়ে দীর্ঘ 23 বছর ধরে ওয়াকফ স্টেটের অধীনস্থ মসজিদ, মাদ্রাসা ও বাজার পরিচালনাকারী কমিটির বিরুদ্ধে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ওই প্রভাবশালীদের বিরুদ্ধে। এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে পরিচালনা কমিটির নাম ভাঙিয়ে পুকুরের মাটি বিক্রি, মসজিদ মাদ্রাসায় বরাদ্দ আত্মসাৎ সহ বাজারের দোকান দখল করে বিক্রি করায় এলাকাবাসী এবং ব্যবসায়ীরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। দ্রুতই দোষীদের শাস্তি সহ পরিচালনা কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠনের দাবি স্থানীয়দের। তো 25 বছর ধরে একই ক্ষমতায় এরা আছে, অধীন থেকে এখানে বহু ধরনের অনিয়ম, আর্থিক অনিয়ম, বিভিন্ন ধরনের অনিয়মের সঙ্গে এরা সবাই জড়িত। আওয়ামী লীগের আমলে যারা আছেন একাধারে ঘরের ভেতর কমিটি করে, তাদেরকে আমরা চাই না। ওটা গোপনে রাখিয়া একটা ইনভেস্টমেন্ট করে নিয়েছে, ওইটার উপর বিশ্বাস করিয়া ওই তখন থেকে আওয়ামী লীগেরা ওই অফিস চালাচ্ছে। অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জে গণসমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। তিস্তা নদীরক্ষা আন্দোলন সুন্দরগঞ্জ উপজেলার আয়োজনে DW সরকারি কলেজ মাঠ থেকে একটি গণমিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্বাধীনতা চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সময় গাইবান্ধা জেলা বিএনপির সহসভাপতি মজহারুল ইসলাম, বিএনপির নেতা আরেফিন আজিজ সর্দার সিন্টু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা, কুঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার আলম সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। গাজীপুরে ডার্ট কম্পোজিট গ্রুপের 5টি প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীরা বকেয়া 14 কোটি টাকার দাবিতে সংবাদ সম্মেলন করেছে শ্রমিকরা। তাদের অভিযোগ, সরকার কর্তৃক বরাদ্দ দেয়া 13 কোটি টাকার ঋণ সঠিকভাবে বণ্টন করা হয়নি। গাজীপুর সদর উপজেলার হোতাপাড়ায় শুক্রবার দুপুরে ডার্ট কম্পোজিট গ্রুপের বঞ্চিত শ্রমিক কর্মচারীরা সংবাদ সম্মেলনের আয়োজন করেন। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। মাদারীপুরের কালকিনিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণের মাঝে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের হাচেন আকনের হাটে সাহেবরামপুর ব্লাড ডোনার্স ক্লাবের আয়োজনে এই অনুষ্ঠান করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা মাহফুজ আলমের উদ্যোগে ও উপদেষ্টা শাহাদাত হোসেনের সার্বিক সহযোগিতায় উপদেষ্টা মারুফ আওলাদার, সভাপতি রিয়াজ সর্দার সহ সংগঠনের অন্যান্যরা উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় 90-এর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বীর শহীদ নাজির উদ্দিন জেহাদের গ্রামের বাড়িতে 35তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। সকালে উপজেলার নবগ্রাম নিজ বাড়িতে শহীদ জেহাদ পরিষদের আয়োজনে র্যালি, কবর জিয়ারত, শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পরে শহীদ জেহাদ পরিষদের সভাপতি KM মাহবুবের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান বলেছেন, রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা শুধু একটি রাজনৈতিক ঘোষণাপত্র নয়, এটি জাতীয় পুনর্গঠনের রূপরেখা। গতকাল আনোয়ার বটতলী ইউনিয়নে লিফলেট বিতরণ ও গণসংযোগকালে
তিনি এসব কথা বলেন। মোস্তাফিজুর রহমান আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হলে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদারীপুরের কালকিনিতে স্কুল শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার খালেকের হাট উচ্চ বিদ্যালয় মাঠে মিজানুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুল রহমান তালুকদার খোকন। এ সময় কালকিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক নজরুল ইসলাম সহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।